আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একসাথে। কেমন আছিস? আলহামদুলিল্লাহ দোস্ত, তোর কি খবর? আজকে বেশি ভালো নাই, সত্যি কথা। দিন শুরু হয়েছে তোর ওই যে আসাদের গভর্নমেন্টের ওই দেখে ওদের ওখানকার আয়নাঘরের বন্দিগুলো, আসাদ হ্যাঁ। রেজিমের আয়নাঘরের বন্দিদের ছবি দেখে, ওইটা দেখে না মানে আহ, করা যায় না, মানে এত ট্রমাটাইজড হয়ে গেছি যে আজকে আর কিছু করতে পারিনি। পরে গিয়ে বাইরে টাইরে গিয়ে বাচ্চাদের নিয়ে টাইম কাটে আসছি। হুম। তারপরে আমার হাজবেন্ড বাসায় আসলো, এসে আমাকে ও, এই যে আমেরিকায়, জানিস বোধহয় তুইও লিখছিলি, একটা হেলথ কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানির সিইও কে শুট ডাউন করে মেরে ফেলছে নিউ ইয়র্কে, প্রকাশ্য ছেলেটাকে ধরছে? দিবালোকে। ছেলেটাকে ছেলেটাকে ধরছে? ধরাও পড়ছে। এই হচ্ছে হ্যাঁ। অবস্থা। হুম, ওই এই ছেলেটার আমি ওই ঘটনাটা শুনছি আসলে দোস্ত একদম বাই চান্স, কারণ ওই সময় আমার আসলে খবর দেখার কথা না। কিন্তু চা গরম করতেছিলাম না কিসের জন্য যেন আমি খবর ছাড়ছি, তখনই ওই ছেলেটার প্রথম যে ছবিটা নিউজে দেখাইছে, ওই যে একদম পিছন থেকে যে ও এইম করতেছে। আচ্ছা। আমার প্রথমে মনে হয়েছে যে কি ব্যাপার, একটা লোক এরকম ঠান্ডা মাথায় আরেকটা লোককে পিছন থেকে এইম করতেছে, মানে খুবই চিলিং টাইপের লাগছে। কিন্তু তারপরে ওখানেই খবরে বলল ও যে বুলেটটা দিয়ে গুলি করছে, ওই বুলেটের শেলের মধ্যে লেখা ছিল ওই যে যেটা ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে বলে, যে কি যেন, ডিনাই, ডিলে, ডিনাই, ডিসপোজ। আহ হ্যাঁ। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ইন্স্যুরেন্স কোম্পানি, কারণ তোর যে ইউনাইটেড হেলথ কেয়ার যেটার সিইও কে মারছে, এই হেলথ কেয়ারটা তো তুই তো অবভিয়াসলি নিউজে দেখছিস, যারা জানে না তাদের জন্য বলতেছি যে এই হেলথ কেয়ারটা ইউজুয়ালি হচ্ছে ধর যারা একটু যাদের লিগাল লিগালি তাদেরকে ফাইট দেওয়া বা চ্যালেঞ্জ করার ক্যাপাসিটি অত বেশি নাই, তাদের যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে, যেটা মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানির পলিসি দোস্ত। অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানি এটা করে যে ডিলে করে, যে কোনো রিকোয়েস্টকে ডিলে করে। ডিলে করতে করতে এক পর্যায়ে গিয়ে কোনো একটা টেকনিক্যাল বা কোনো একটা কিছু বের করে, পেপার পেপারে কোনো একটা বের করে, অসঙ্গতি বের করে এটাকে ডিনাই করে, তারপর এটাকে হুম ডিসপোজ করে দেয় কেসটাকে, মানে টাকাটা দেয় না। হুম হুম। তো ওর এনে তো বুলেটের ছেলে যখন এটা লেখা ছিল, নিউজে যখন বলছে, তখন আমি গিয়ে বসছি, বাপরে কি কাহিনী! মানে সে যে বুলেট দিয়ে খুন করছে, সেই বুলেটের মধ্যে সে এটা লিখে দিছে। এবং খুব ঠান্ডা মাথায় একদম মানে ওর ছবি টবিও আসছে, তো সে হ্যাঁ, জানতো যে ওর এটার ধরা ফিউচার কি পড়বে, হ্যাঁ। হবে। হ্যাঁ, এবং তার মধ্যে কোনো ওইটা দেখা যায় না যে সে গুলি করে যে একদম জানের ভয়ে দৌড়াচ্ছে, এরকম কিছু না। সে খুবই কুল মুডে মোটর সাইকেল দিয়ে চালে চলে গেল, এবং তার পাশে যে বাইস্ট্যান্ডার ছিল চিল্লাচ্ছে, ওগুলো সে কোনো কিছুই কিন্তু পাত্তা দেয়নি, সে জাস্ট খুন করতে আসছে, খুন করে চলে গেছে। আজকে যে সে হাউ ধরা ডু সি পড়লো। ইট? হ্যাঁ। আচ্ছা, সরি, বল। না, আমি জানতাম যে ধরা পড়বে, কিন্তু সে যে ধরা পড়ছে এটা আমি তোর কাছ থেকে শুনেছি, তুই যখন মেসেজ পাঠাইছিস। আমি তখন খবরে ঢুকে যেটা দেখলাম যে সে আইভি লিগ ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্টুডেন্ট। মানে ইটস নট লাইক দ্যাট হি ইজ কামিং ফ্রম এ ভেরি পুয়ার ব্যাকগ্রাউন্ড। তো তখন না আমার একটা জিনিস মনে হয়েছে দোস্ত, যে তখন আমার জেনজির কথা মনে হয়েছে, তুইও যে কমেন্টে যেটা লিখছিস আমাকে টেক্সটে, যে ইটস নট অ্যাবাউট অনলি যে যারা হচ্ছে, যারা পাচ্ছে না, যারা বঞ্চিত, ইউজুয়ালি যেটা আমরা মনে করি যে যার কিছু নাই সে প্রতিবাদে নামে, সে রেবেল হয়। কিন্তু এখনের ওয়ার্ল্ডের ডাইনামিকটা তুই যদি দেখোস, ইনফ্যাক্ট আমাদের জুলাই রেভলিউশন দেখ দোস্ত, আনভির যে শহীদ হয়েছে, আনভির, ওর কি দরকার ছিল শহীদ হওয়ার আমাদের আন্দোলনে? সে, মানে তার তো ওই যে খুব, আমি আমি যতটুকু জানি তার স্কলারশিপ রেডি ছিল বিদেশে যাওয়ার জন্য, সে যাইতে ডিনাই করছে, সামথিং লাইক দ্যাট। এবং দ্য কাইন্ড অফ ফ্যামিলি হি হ্যাজ কাম ফ্রম, দ্য কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড হি হ্যাড কাম ফ্রম, ওর ওর কোনো দরকার ছিল না যে কোটা আন্দোলন থেকে যেটা বিপ্লবে রূপান্তরিত হচ্ছে এখানে নামার, কিন্তু নামছে। শুধু ও না দোস্ত, মুগ্ধর ফ্যামিলি দেখ, মুগ্ধর ইনকাম বাংলাদেশে ওর ওর সমান এইজের ছেলে মেয়েদের জন্য মুগ্ধ ওই সময়ে যে ইনকাম করতেছিল, এটা ঈর্ষণীয় টাইপের একটা ফিগার, ফ্রিল্যান্সিং করে। কিন্তু সেও তো ওখানে গিয়ে পানি বিলাচ্ছিল। তো আহ, তুই কিভাবে দেখোস? তুই আমাকে বল, তোর কি মনে হয়, বিশেষ করে এই ঘটনার প্রেক্ষিতে এই ছেলেটা, এই যে আমি ওর স্মাইলটা, সিসিটিভি আমি ফুটেজ থেকে যে স্মাইলটা দিছে, আল্লাহ! এখানে আসলে অনেক কিছু মনে হচ্ছে। এক হচ্ছে যে একটু তো মানে এমনি হচ্ছে যে ওভারঅল
আমি কয়েকটা জিনিস নিয়ে ইন জেনারেল একটু খুব ডিপ্রেসড ফিল করতেছি, যে ওয়ার ইজ হিউম্যানিটি, লাইক সেন্স অফ হিউম্যানিটি গোয়িং, লাইক ইটস আ ভেরি স্টিপ ডিক্লাইন অফ হাউ the oppressors are seeing the rest of the পপুলেশন। মানে তাদেরকে ইভেন মানুষ হিসেবে তো গণ্য করে না, মানে ওদেরকে ডিহিউম্যানাইজ তো করতেছে। কিন্তু এই যে দেখ, আসাদ রেজিমের যে টর্চার সেলগুলো বা আয়না ঘরের মতন টর্চার সেলগুলো, গুয়ান্তানামো বে, এখানে কিন্তু মানে তোর কিন্তু এতখানি টর্চার করার দরকার নাই, তুই কিন্তু টর্চার করলেই হয়, কিন্তু তুই কিভাবে, কোন লেভেলে, এটা কেন, হ্যাঁ। মানে তুই মানে একটা মানুষকে ওই ধরনের ঘৃণা করা বা শুধু মানে কষ্ট দেওয়ার ইচ্ছা থেকে কষ্ট দেওয়া টাইপ মনে হয়েছে আমার কাছে। এখানে মানে পুরো জিনিসটার কাছে আমার মনে হচ্ছে যে ওয়ার ইজ হিউম্যানিটি, অর যে আমাদের একটা কমন যে সেন্স থাকে কোরের মধ্যে, যে একজন একজন হিউম্যানকে একটা কোনো একটা মানুষ হিসেবে তো একটা ইয়ে দিবে, মর্যাদা দিবে, মূল্য দিবে, ওইটা নাই। এটা একটা। সেকেন্ড হচ্ছে, দাঁড়া, তুই সেকেন্ডটা বলার আগে আমি আগে তোর এই কথাটা বলি, কারণ আমি ভুলে যাব। তুই আজকে একটু মন খারাপ মন খারাপ মনে হচ্ছে আমার কাছে, আমি তোকে একটু মনটা চেয়ার আপ খারাপই। করি। হ্যাঁ। চেয়ার আপ করি তোকে, তোর উল্টাটা বলি আমি এখন। দেখ, এটা তো নতুন ফেনোমিনা না কিন্তু। ইট ওয়াজ অলওয়েজ ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি। তুই যে কোনো কমিউনিটির আহ যখন তোর এই যে গ্ল্যাডিয়েটরের হিস্ট্রি, যেটা গ্ল্যাডিয়েটর মুভিটা তো অলমোস্ট সবাই দেখছে, আমি এই জন্য মুভি দিয়ে উদাহরণ দিলাম। আহ মানুষ চেয়ার আপ করতো যে দুইটা মানুষ ফাইট করতে করতে কে কাকে মারতে পারে, এবং যত ব্রুটালি তুই মারতে পারবি। তুই কিন্তু এক ইয়াতে মেরে ফেললে হইলো না, তোকে খুবই ব্রুটাল ইয়াতে লম্বা সময় নিয়ে মারতে হবে যাতে মানুষ চেয়ার আপ করে। সো ইট ওয়াজ অলওয়েজ দেয়ার ইন ডিফারেন্ট ফর্মস অ্যান্ড শেপস, দোস্ত। এবং দেখ, আমি এটাকে কিভাবে দেখি, ইন্ডিভিজুয়াল মানুষ যেমন আল্লাহ যে আমরা যে আমি মানে আমার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে বলি, রাইট? আমরা যে জান্নাতে জাহান্নামে যাব, সো উই হ্যাভ বোথ অ্যাঞ্জেলস অ্যান্ড ডেমনস ইনসাইড আওয়ারসেলভস, রাইট? এটা যেমন একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এবং এই ভিতরের শয়তান অথবা ভিতরের যে ফেরেশতা, তাদের দুইজনের আমি কোনটা বেছে নিচ্ছি কোন কনটেক্সটে, এটার উপর বেস করে তো আমার বিচার হবে। সেম জিনিসটা দেখ কালেকটিভ কমিউনিটির ক্ষেত্রেও। তো কালেকটিভলি আমরা কি করতেছি, এই জন্য আমার কাছে মনে হয় যে কোনো অন্যায়ের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্স অথবা ভয়েস রেজ করাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওইটার উপর বেস করে আমার জাজ হবে, আমি যদি অ্যাজ এ মুসলিম চিন্তা করি। এবং ওইটার আরেকটা জিনিস হচ্ছে যে ওইটার উপর বেস করে আমি যেটা বিশ্বাস করি যে রিপল ইফেক্ট, যেটা একটা ছোট্ট ঢেউ থেকে কিন্তু আস্তে 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 একটা অনেক বড় ঢেউ ক্রিয়েট হইতে পারে। তো একজন যখন প্রতিবাদ করে 10 জন তখন উৎসাহিত বোধ করে প্রতিবাদ করতে। কিন্তু তোকে আমি যে জিনিসটা দেখায় বলতে চাচ্ছি যে মন খারাপ করিস না, কারণ এই কালেকটিভ যে ডেমোনাইজড অ্যাক্টস, যে ধরনের ব্রুটাল অ্যাক্টস গুলা, এগুলো সবসময়ই হয়ে আসছে যখন মানুষের ভিতরের ডেমনটা বের হয়ে আসছে। এবং হুম। আমাদের সময়ে ইট টুক জাস্ট দ্য ডিফারেন্ট ফর্ম, যে মাল্টি ন্যাশনাল এই ধরনের বিলিয়নিয়ার্স কর্পোরেশন গুলা, এগুলো এখন হচ্ছে নিউ ফর্মস অফ নিউ চেহারা নিছে। যে ওই আগের কালের ব্রুটাল কিংস যারা ছিল, কিংস বা রুলার্স যারা ছিল, তাদের ওই শেপটাই ওই ফেসটাই এখন হচ্ছে এইসব কর্পোরেশনস গুলা নিচ্ছে, যেগুলা। এবং এর মধ্যে তোকে খুব সুন্দর একটা ঘটনা বলি, ভেরি রিসেন্ট, গত 2 সপ্তাহ আগে ঘটছে। আমি রিট্রিটে যাওয়ার আগে আমি বাই চান্স একটা অর্গানাইজেশনের সাথে ভলেন্টারিলি জড়িত। তাদের তারা আমাকে বোর্ডেও নিয়ে নিছে। তো যাই হোক, বোর্ড মেম্বারদের মধ্যে প্রথমবারের মতো পরিচয় হচ্ছে। আমি এক পাকিস্তানি ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তো আম, ওই সময় পাকিস্তানের গন্ডগোল নিয়ে ওনার সাথে আমি কথা বলতেছিলাম, তখন কথার মধ্যে উনি আমাকে বলতেছে আমরা কি যেন খাচ্ছি, তো উনি ওই খাওয়ার ব্র্যান্ডটা দেখে বলছে সরি আমি এটা খাবো না। আমি বলছি কেন খাবো না, এটা তো হালাল। সে বলছে যে না, আমি এই কর্পোরেশন মানে এই কোম্পানিটার খাবার খাই না, বিকজ ওরা ওরা এইভাবে এইভাবে কনজিউমারদেরকে মানে ইয়া করতেছে, এক্সপ্লয়েট করতেছে। তা আমি না খুব অবাক হয়ে তাকাইছি, সে কোন লেভেলে গিয়ে এই খাবারের ইয়াটা নিয়েও চিন্তা করছে, এবং কনসিয়াসলি সে এটাকে ব্লক করতেছে যদিও খাবারটা এত মজা। তারপরে কথায় কথায় সে আমাকে আরো যেটা বললো যে সে ইউজুয়ালি বড় কোম্পানি, যে কোনো বড় কোম্পানির যে কোনো কিছু সে অ্যাভয়েড করে, ব্র্যান্ডের কাপড় কিনে না। এবং নট অনলি হি, ওইটা ওনার ফ্যামিলির, ওনার বাচ্চা কাচ্চারা, ওনার ওয়াইফ সবাই করে। এবং নুসরাত, দ্যাট ইন্সপায়ার্ড মি সো মাচ, যে একটা মানুষ। এবং উনি আমাকে হেসে বলতেছে আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি তখন ওনাকে বলছি না না না, আমি তোমার কথা একদম বুঝতে পারতেছি, কারণ আমি ডিমের ডাবল ডাব নিয়ে আমরা আমাদের বাসায় অর্গানিক ডিম কিনি।
একদম পুরো ডাবল দাম দোস্ত। কিন্তু কেন ওই দিন আমার আমার ছোট মেয়ে কিন্তু জিজ্ঞেস করতেছে, আম্মু ওইটার দাম অর্ধেক, তুমি এটা কেন কিনতেছো? কারণ আমি বলছি যে না, বিকজ আমি এনিম্যাল ক্রুয়েলটির বিরুদ্ধে একটা একটা স্ট্যান্ড নিতে চেষ্টা করতেছি, ইভেন দো ইটস কস্টিং মি অ্যালট। তো আমি ওকে বললাম যে দেখো, আমি তোমার কথা বুঝতে পারতেছি, সো দিস কাইন্ড অফ পিপল এক্সিস্ট দোস্ত, জাস্ট লাইক দিস কিলার। ট্রু, ট্রু, ট্রু। আহ যদি খারাপ সাইডটা দেখো, এই কিলারের সাইডটা দেখ, যে যে যার নিজের কোনো মানে যে একটা প্রিভিলেজ ইয়া থেকে আসার পরেও হি টুক এ হুম, স্ট্যান্ড। আমার কথা হইতেছে এটা কি ভালো করছে খারাপ করছে আমি ওই কথাতে যাব না, আমি হুম, বলবো হুম। যে হি টুক আ স্ট্যান্ড এট দ্য কস্ট অফ অলমোস্ট হিজ, আই থিঙ্ক এট দ্য কস্ট অফ হিজ লাইফ। আমি জানি না, তার অনেক ভালো শাস্তি হবে, কারণ এইসব তো কর্পোরেশন যে ভ্যান্ডেটা হবে এখন তার তার এগেনস্টে, তাকে পানিশমেন্ট দিয়ে এটা দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেষ্টা করবে। আমি আসলে ওই যে গোয়িং ব্যাক টু যে যেটা বলতেছিলাম যে লাইক হ্যাঁ, সেকেন্ড যেটা বলতেছিলাম। কালেকটিভলি মানে ডিহিউম্যানাইজ ওয়েতে দেখা যায়। আরেকটা জিনিস যেটা, সেটাও খুব ডিপ্রেসিং এ ছিল, সবাই হাসাহাসি করছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা খুব ডিপ্রেসিং। যে ওই যে একটা কলা ইয়েতে স্কচ টেপ দিয়ে সেটে সেটাকে কত মিলিয়ন মিলিয়ন ডলারে বিক্রি করলো না নিলামে তুলে। যাই না তুই দেখছিস কিনা, বাংলাদেশ না। নিউ ইয়র্কে একটা বাংলাদেশি ফল বিক্রেতার থেকে একটা কলা কিনে একটা মিউজিয়ামে তোর একটা ব্ল্যাক টেপ দিয়ে জাস্ট সেটে এটাকে একটা খুব এক্সক্লুসিভ পিস অফ আর্ট হিসেবে নিলামে তোলা হয়েছে। এবং সেটা কত মিলিয়ন ডলার দিয়ে একজন কিনে নিয়েছে, সে একজন ক্রিপ্টোকারেন্সির ইয়ে আর কি ওনার। হ্যাঁ। দ্য হেল। আই নো, লাইক এটা যখন আমি দেখতেছিলাম তখন চিন্তা করতেছিলাম যে মানে ওদের অন্য মানুষের সাফারিং এর ব্যাপারে কত নেগলিজেন্স। ইটস অ্যাকচুয়ালি অ্যান ইনসাল্ট টু ওভারঅল হিউম্যান বিইং। মানে একটা, তুমি যে টাকা দিয়ে এবং তুমি সেটা খাবা, এটাও মজা করে সে বলতেছে যে সে এটা খাবে, এই পিস অফ আর্টটা সে খাবে। হ্যাঁ, I think the message it gives is that I don't care even a bit the rest of the population, the rest of the world কি ধরনের সাফারিং করতেছে। এই যে তোর এই যে একটা ডিসকানেক্ট, হ্যাঁ, the one that are like accumulating that much wealth, তাদের যে ওই ধরনের কোনো ধরনের সেন্স নাই, কোনো ধরনের ইয়ে নাই, তারা ওদেরকে ফেলো হিউম্যান বিইংও মনে করে না। হুম। এই জায়গাটা আমার কাছে ডিস্টার্বিং লাগে। কারণ হচ্ছে হ্যাঁ, যুগে যুগে হয়ে আসছে, কিন্তু দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ গোয়িং নাও, হ্যাঁ, যেভাবে ওয়েলথ গুলো একদম টপে চলে যাচ্ছে, তোর ইয়ে বল, তোর সবকিছু অটোমেটেড হয়ে যাচ্ছে, সেগুলা দিয়ে তো সব ছোট ছোট জব চলেই গেছে। তোর হুম। পেট্রোল হুম। পাম্পে হুম। এখন আর কোনো লোক নাই, তোর কিওস্কে কোনো মানুষ দাঁড়ায় না, সব হুম। অটোমেটেড হয়ে গেছে। এখন আসতেছে এআই দিয়ে আরো জব নিয়ে যাবে, তাহলে কি হবে? তোর সব ওয়েলথ এক জায়গায় যাবে, আর ক্রিপ্টোকারেন্সি দিয়ে হাবিজাবি দিয়ে আরো ওয়েলথ এক জায়গায় যাবে, আর বাকি সবাই হবে ইকোনমির একদম নিচের দিকে থাকবে। হ্যাঁ, ইটস ভেরি গুড ডিভাইড, যেটা আমেরিকায় আর কি, কি আমেরিকার ক্যাপিটালিজম এতদিন ধরে চলতেছে। তোর বার্নি স্যান্ডার্স তো মাথা খারাপ করে ফেলছে বলতে বলতে যে টপ 1% এর কাছে পৃথিবীর সব ওয়েলথ, হ্যান ত্যান, হুম। তাই হুম। না? এই যে ইনকাম ইকুয়ালিটি, ইকুয়ালিটির যে সমস্যাগুলো, এগুলো না মানে করার কারণে যেটা হয় বেশি মানে মধ্যবিত্ত বা একটা ডিগনিফাইড লাইফ লিভ করার অপশনটা তো আর থাকে না তখন মানুষের। তখন কি হয়, ধর এই যে এই ছেলেটার কি হয়েছে যাই না, কিন্তু যে আমেরিকায় তো তোর ওই যে ওপিওয়েড নিয়ে ক্রাইসিসটার তুই মেইন রিজন জানিস কিনা, যে তখন তোর ওই যে অটো মানে শপ টপ গুলো, যে ধর মেকানিক্যালি তোর অটো বডি শপ এটা সেটা অনেক কিছু ছিল, সেগুলো ক্লিনটনের আমলে। তো হুম। বেশিরভাগই তখন আর কি একটা চুক্তি হয়, তারপরে বেশিরভাগ জিনিস হচ্ছে তোর অন্যান্য দেশে ইয়ে করে দেওয়া শুরু করে। আচ্ছা। কথাটাকে কি বলে, হ্যাঁ, ও তখন মানে আমেরিকায় তো তখন যে কোনো কিছু প্রডিউস করাটা তখন কস্টলি হয়ে যায়, তখন আস্তে আস্তে এই ধরনের ইয়েগুলো বাইরে থেকে ইন্ডাস্ট্রি করাই আনে যেটা। হ্যাঁ। বাইরে থেকে করায় আনে। দরকার মতো ওয়ার্ড ভুলে যাই। তো এইগুলো করার কারণে যেটা হয়েছে, আমি যে এই ওর যে ওয়ার্ডটা মাথায় এখানে এসে আটকে আছে। বল। এই যে খেটে খাওয়া মানুষগুলো, তারা যারা মানে হার্ড ওয়ার্ক, আমেরিকার একটা ইয়েই ছিল যে মানে হোয়াট ইট মিনস টু বি অ্যান আমেরিকান হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক রিয়েলি হার্ড অ্যান্ড দেন ইউ উইল প্রসপার, দ্য ওই যে টিপিক্যাল আমেরিকান আমেরিকান ড্রিম। ড্রিম। হ্যাঁ, ওইগুলো কিন্তু ওই সময় গেছে ধূলিসাৎ হয়ে। হ্যাঁ। হ্যাঁ, কোম্পানি বন্ধ হয়ে গেছে, ফ্যামিলি কি করবে তার নাই ঠিক, তারপরে হচ্ছে তোর কনস্ট্রাকশনের জব টবে ভারী জিনিস টানতে টানতে এই ধরনের জিনিসগুলোতে তারপর শুরু হলো পেইনের সমস্যা শরীরে। হ্যাঁ, যেহেতু ভারী হার্ড ওয়ার্ক করে ইয়ে করতে হচ্ছে, ওই পেইনের সময় এই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি তোমাকে ওপিওয়েড সেফ বলে পেইন কিলার খাওয়াই দিল, ওপিওয়েড, হ্যাঁ, যেখানে সেখানে। ও। এইভাবে হচ্ছে ওপিওয়েডের সমস্যা তোর। ওপিওয়েড তো হাইলি হ্যাঁ। অ্যাডিকটিভ, যেটা কিনা ওরা
জানতো, কিন্তু ওরা ঠিক করছে আচ্ছা ডাক্তারকে দেরকে যদি আমরা এনাফ কমিশন খাওয়াই, হ্যাঁ, কনভিন্স করতে পারি যে তুমি টাইলিনলের বদলে মানে নাপা টাপার বদলে তুমি ওপিওয়েড দাও এবং হ্যাঁ, এটা পুরোপুরি সেফ, হ্যাঁ। এই যে অ্যাডিক্টেড হইলো এইতে, তারপরে শেষ হয়ে গেল। এই হচ্ছে হেলথ কেয়ারের একটা বিগ ব্লান্ডার শুরু হেলথ হইলো। কেয়ার নিয়ে কথা বলে, কারণ যেহেতু তুই হেলথ কেয়ারের এখানে কাজ করস, আমি কোয়াইট শিওর ইউ ক্যান টেল আস অল অ্যাবাউট দিস, যে কি পরিমাণ মনোপলি চলে এটার ভিতরে। কারণ অনেকগুলো ক্ষেত্রে, বিশেষ করে ইউএস হেলথ কেয়ারটা হচ্ছে যে টাকা বানানোর, ড্রাগ ম্যানুফ্যাকচারার যে ড্রাগ বানায়, ড্রাগ বানানো তো অসম্ভব কস্টলি হয়ে গেছে, হুম, রিসার্চ করে তোরে তোর যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো করতে হয় এত খরচ, হ্যাঁ। হুম, ওরা কিসে আশায় করে, তারপরেও দেখবি তুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি হচ্ছে আমেরিকার হচ্ছে টপ, ওয়ান অফ দ্য হ্যাঁ, টপ ইয়ে, প্রফিট মেকিং ইয়ে। কিভাবে? কারণ হচ্ছে ওরা সারা পৃথিবীতে কিন্তু ওষুধ বিক্রি করে লাভ করতে পারে না, পুরো লাভটা বের করে আনে হচ্ছে তোর আমেরিকান মার্কেট থেকে। হুম। কারণ কারণ কি জানিস, কারণ হচ্ছে তোর ইউএস এর হেলথ কেয়ার হচ্ছে প্রাইভেটাইজড। তুই বেশিরভাগ আহ পৃথিবীর বেশিরভাগ জায়গায় তোর গভর্নমেন্ট দিয়ে অথবা গভর্নমেন্ট সাবসিডাইজড হেলথ কেয়ার অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবল। কিন্তু ইউএসএ তে তোর ওবামা যেটা করার চেষ্টা করছিল তোর গভর্নমেন্টের থ্রুতে, আর হুম, বার্নি হুম। স্যান্ডার্স তো সারা জীবন চিল্লা যাচ্ছে, কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু সেটা ওবামা হচ্ছে কেয়ার না সাকসেস হয়েছে দোস্ত। ওবামা কেয়ার সাকসেস হয়েছে, কিন্তু সেটা এত মানে এত প্রসেসের মধ্যে দিয়ে গেছে, তার অরিজিনাল ইয়ে ছিল যে গভর্নমেন্ট দিয়ে পুরোটা হেলথ কেয়ার রান করবে, সেটা তো হয়ই নাই। হ্যাঁ। তারপর যেটা হয়েছে, একমাত্র জিনিস যেটা হয়েছে সবাইকে হেলথ কেয়ার নিতে হবে এটা ম্যান্ডেটরি করে দিছে, তাতে। তুমি শোন, এইটা, এই জিনিসটা শুধু আমেরিকায় না দোস্ত, এটা সেম টাইপের জিনিস অস্ট্রেলিয়াতে, যদিও আমাদের মেডিকেয়ার আছে, কিন্তু তুই তখনই বুঝবি হেলথ কেয়ারের গ্যাপস গুলা, এগুলা যে পুরো একটা ইলিউশনের মতো, তখনই বুঝবি যখন তুই কোনো একটা বড় অসুখে পড়বি। আমার যখন নাকের সমস্যাটা হয়েছে, তোর ওয়েটিং পিরিয়ড, তুই নাকে নিঃশ্বাস নিতে পারতেছিস না নাক দিয়ে। যখন আমি প্রেগনেন্ট ছিলাম, যখন ওই রাইনোসাইনোসাইটিসটা একদম এক্সট্রিম হয়ে গেছিল, আমি নিঃশ্বাস নিতে পারি না দোস্ত শুইলে। কিন্তু ওয়েটিং পিরিয়ড হচ্ছে তোর 1.5 বছর। তো তুই 1.5 বছরে ওই যে দেখ এক্স্যাক্টলি, ডিলে ডিনাই ডিসপোজ হয়ে যায়। ডিলে করতে করতে রোগী মরে যায় ডাক্তার আসার আগে রোগী মরে যায়। কিন্তু তারপরেও তোকে ধর, তুই অন দ্য কন্ট্রারি তুই যদি ইউএসএ থাকতি তুই হয়তো সেকেন্ড দিনেই তুই সব ট্রিটমেন্ট পেয়ে যেতি, তারপরে তোর কাছে যে বিলটা আসতো সেইটার খেসারত তোকে দিতে হতো বাকি সারা জীবন। জীবন, সারা জীবন। হ্যাঁ। তো যেটা এই যে আমাকে করতে হয়েছে প্রাইভেটে গিয়ে করতে হয়েছে, কারণ আই কুডন্ট সার্ভাইভ, এই টাইপের অবস্থা হয়ে গেছে। সো তো দ্যাট তোদের সেম। যে সিস্টেমটা সেটা হচ্ছে তোর কানাডা, জার্মানি, তারপরে এখানে সব জায়গায় আছে, সেটা হচ্ছে তোকে একটা বেসিক লেভেলের কেয়ার দিবে, আর এরপরে যদি তুই একটু বেটার কেয়ার চাস সেখানে তুই আউট অফ পকেট পে করবি, যেটা কিনা তুই পসিবল না হইলেও তোকে করতে হয়েছে কারণ তুই আসলে ইয়েতে থাকতি না। আমি মনে হয় বেশি ডিপে চলে যাচ্ছি, বাট এমনি না, আমি যেটা ডিপে না, বলতে। এই জিনিসগুলো জানা বোঝা দরকার, কারণ একটা সোসাইটি কি পরিমাণ ডিসফাংশন করে। এই যে ওয়েস্ট নিয়ে আমাদের দেশে ইলিউশন আছে, আমরা কদিন আগে কথা বললাম না ফুয়াদ আবদুল্লাহ আর উমাইমার ইয়াতে, যে উনি যখন আমার আমার কেন তখন এরকম রিয়েকশন হয়েছে দোস্ত, যে উনি ওয়েস্টকে যখন স্ট্যান্ডার্ড হিসেবে টানছে। দিস, এই যে ওয়েস্ট তুই যেগুলো বলতেছস, এটা একটা দিস হলো, ইজ ওয়েস্ট। এটা একটা হলো একটা ইয়া, বাইরে থেকে খুব চাকচিক্য, বাইরে থেকে সবাই মনে করতেছে যে ওয়াও, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড, দ্যাটস ওয়্যার উই নিড টু গো, নো ইউ ডোন্ট নিড টু কাম হিয়ার এটা তোমার এটা তো স্ট্যান্ডার্ড। মানে খুব খুব সিম্পল, তোর ওই যে ইলহান ওমর বলতেছিল তার বইয়ে যে আমি যখন ইয়ে থেকে রিফিউজি ক্যাম্প থেকে ইউএসএ তে আসার জন্য ইয়ে পেলাম, তখন আমাকে ভিডিও দেখাচ্ছিল কি সুন্দর সুন্দর বাড়ি ঘর, হাসি খুশি পরিবার। হ্যাঁ, নিউ ইয়র্কে আমি নেমে প্রথম জিনিস দেখলাম পাই লাভ করা খালি গার্বেজের ট্র্যাশ ব্যাগ, ট্র্যাশ ব্যাগ, ট্র্যাশ ব্যাগ। আমি বলছি এটা, এটা তো আমেরিকা না, এটা তো এই আমেরিকাতে, এটা তো আমেরিকা না, হ্যাঁ। নুসরাত তুই তো আমেরিকায় থাকোস। আমি যখন, বিলিভ মি, ইলহান ওমরের কথা তুই এখন বললি না, আমি আমেরিকা যাওয়ার আগে আমার ধারণা এরকম ছিল বুঝছস। ইনফ্যাক্ট অস্ট্রেলিয়া থেকে যাচ্ছি, আমার ধারণা ছিল যে আমেরিকা না জানি কি দেখবো, ইটস এ ড্রিমল্যান্ড, রাইট? কারণ আমরা তো সবগুলা আইকনিক প্লেসেস গুলা দেখি মুভিতে যেভাবে দেখায়, বা তুই লিটারেচারেও যখন পড়বি সবকিছু এইখানেই আসলে মিডিয়া কিভাবে একটা পলিটিক্যাল রোল প্লে করে প্লে এই করে। জায়গাটা খুব সুন্দর আসে, হ্যাঁ বল হ্যাঁ। বল। আর যত নিউ ইয়র্কে ম্যানহাটনে যখন রেল স্টেশনে নামতেছি, ওখানে তো অনেক আন্ডারগ্রাউন্ডে যেতে হয় দোস্ত, প্রস্রাবের গন্ধ আর হোমলেস পিপল, আমি লিটারালি ফুল টাইম আমার নাক বন্ধ করেছিলাম, পুরাটা টাইম কাপড় দিয়ে আমার নাক বন্ধ করে রাখছি। মেয়ে কাঁদতেছে, সে গন্ধ নিতে পারতেছে না।
আর আমার কাছে মনে হয়েছে যে আমি কি জাহান্নামে চলে আসছি, মানে এটা কোথায় আসছি। এবং হোমলেস পিপল দোস্ত, এত হোমলেস পিপল এক জায়গায়। আমাদের হালাল খাবার নাই, তখন কি করব? আহ, তখন তো ম্যাকডোনাল্ডকে আমরা তখন বর্জন করতেছিলাম না। তো আমরা করছি কি, চিপস, শুধু চিপস খাবো, কারণ ফ্রাইড ফ্রেঞ্চ ফ্রাইজ খাবো, কারণ কি করবো, আর তো খাবার কিছু পাচ্ছি না, প্রচন্ড ক্ষুধা লাগছে। তো ওইটা খাইতে গিয়ে দেখলাম এবং বললাম যে দুইটা বান দাও, চিজ বান দাও, বাড়ির ভিতরে কোনো বিফ দিও না মেয়ে খাওয়ার জন্য। আমরা ওখানে খাইতে বসছি, স্মুদি টিসমুদি এ টাইপের কিছু নিছি, ফ্রুট স্মুদি। তোর একটা হোমলেস লোক ভিতরে ঢুকে পাশের চেয়ারে বসছে এবং আমাদের খাওয়ার দিকে তাকায় আছে। এখন আমি পুরা হতভম্ব, কারণ অস্ট্রেলিয়াতে এটা কল্পনা এখনো করতে পারবে, মানে পারা যায় না যে হোমলেস বা বেগার কেউ তুই ঢুকে যাবে, ঢুকে গিয়ে পাশে চেয়ারে বসে ওয়েট করবে তোর কখন খাওয়া শেষ হবে, তারপর তোর যে বাকিটা থাকবে সে ওইটা খাবে। তখন না আমার এত অস্বস্তি লাগতেছে, মানে আমাদের চেহারা ভিজিবলি বোঝা যাচ্ছে যে ডিস্ট্রেসড হয়ে গেছি। তখন ওই একটা স্টাফ মনে হয় বুঝছে, সে এসে বলতেছে যে কিছু মনে করো না, ইটস ওকে, ইটস ওকে, তোমরা খাও, তোমার খাওয়া শেষ হলে যা থাকবে তাও খাবে। মানে ওদের কাছে এটা রেগুলার এবং ইটস ভেরি নর্মাল। তখন আমি সেভাবে খাওয়া যায় না, তারপর তো দিয়ে দিলাম। দ্যাটস আমেরিকা এসো, দ্যাটস দ্য আমেরিকা। দ্যাট ইজ আমেরিকা ইন দ্য সেন্স যে মানে কতখানি করা হয়, ডিসরেসপেক্ট করা হয় মানুষের সাফারিং কে। আমেরিকার কি টাকার অভাব আছে? এত ইজিলি মানুষ হোমলেস কিভাবে হয়? তুই যদি হোমলেস মানুষ কিভাবে হয় সেই স্টোরি গুলা পড়িস বা একটু শুনিস, হ্যাঁ, অনেকেই হোমলেস হয় এই মেডিকেল কস্ট বেয়ার করতে না হ্যাঁ, পেরে। হ্যাঁ। একটা অস্ট্রেলিয়াতেও অ্যাক্সিডেন্ট, সেই, একটা অস্ট্রেলিয়াতে। মেডিকেল ইনজুরি, হ্যাঁ, সেই বিল টানতে টানতে দেউলিয়া হয়ে রাস্তায়। আর এটা ইটস আ ম্যাটার অফ আ ডে। তুই তোর আজকে সব আছে, কালকেই এই সব কিছু নিয়ে টান দিয়ে ধরে তোকে রাস্তায় হুম। নামায় দিবে। এবং দুঃখের ব্যাপার হচ্ছে মানে যে এই যে সোশ্যাল সেফটি নেট থাকাটা কি ইম্পর্টেন্ট এই দেশে। হ্যাঁ, তো হ্যাঁ, যদি তোর একমাত্র প্রোটেকশন হচ্ছে তোর টাকা পয়সা, হ্যাঁ, মানে তুই টাকা পয়সা দিয়ে নিজে নিজেকে কতটুকু সেভ করতে পারবি, এছাড়া এই ইন্ডিভিজুয়ালিস্টিক সোসাইটিতে তুই হ্যাঁ, নিজের মতন করে একটা সেফ কমিউনিটি যদি তোর বন্ধু বান্ধব ভাই বেড়াদর এগুলো বানায় টোনায় নিজেকে কিছুদিন সেভ করতে পারিস, কেবলমাত্র তখনই তুই একটু সেফ থাকবি। কিন্তু যাদের হয়তো ইনকাম কম, তাদের তো সেফটি নেট ক্রিয়েট হয় না, কারণ সবাই অভাবের মধ্যে আছে এবং একটা হ্যাঁ, অভাবগ্রস্ত জায়গায় তার উপর আছে উপর থেকে রেসিজম ডিসক্রিমিনেশন। সেই সব এলাকাতে তোর ধর লিকার স্টোর বসায় দিবে, জুয়ার আসর বসায় দিবে, ড্রাগ ইচ্ছা করে ঢুকাই দিবে। তাহলে কি হচ্ছে, ওদের সোশ্যাল বন্ডিংটাও নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তোকে দুইটা কথা বলি নুসরাত, আমার মাথায় যে দুইটা আসছে। ওয়ান অফ দ্য রিজন মানুষ এখনকার জেনজি দেখবি ক্যাপিটালিজম নিয়ে যে কথা বলে, ওয়ান অফ দ্য রিজন ক্যাপিটালিজমকে মানুষ এই পরিমাণে হেট করে, বিকজ দ্য ওয়ে ইট এক্সপ্লয়েটস পিপল। আর এটার কারণে দেখ তোর, যখন কমিউনিজম যখন খুবই পপুলারিটি পাইছিল দুনিয়া জুড়ে, এই যে আহ, কয়েক দশক আগেও, এটার ওয়ান অফ দ্য রিজন ছিল যে ক্যাপিটালিজম যেভাবে ওয়ার্ক করে, অ্যাগেন সেম জিনিসটা। তো আরেকটা জিনিস আমার মাথায় যেটা আসতেছে, দেখ তুই যেগুলো বলতেছিস, আমরা যেগুলো ফিল করতেছি এখন বাংলাদেশে। আমি ওই যে কিছুদিন আগে তোর 36শে জুলাইয়ের পর পর একটা ইনফ্লুয়েন্সার, আমি তার নাম ভুলে গেছি, একটু আগে আমার বান্ধবীর ছোট বোন আছে বাসায়, আমি ওকে বলতেছিলাম, ও নাম ভুলে গেছে। একটা ইনফ্লুয়েন্সার তোর পোস্ট দিছিল এই টাইপের, আমেরিকান ড্রিমের কথা বললাম না আমরা, সে ওই টাইপের পোস্ট দিছিল যে হার্ড ওয়ার্ক করতেছো না দেখে পাচ্ছ না, সামথিং লাইক দ্যাট, যে হার্ড ওয়ার্ক আচ্ছা। করলেই পাওয়া যায়। এবং এটা নিয়ে আচ্ছা। প্রচন্ড বিতর্ক হয়েছিল। তখন আমার কাছে মনে হয়েছিল যে দেখ, আমেরিকান ড্রিম পচে গলে ওখান থেকে শেষ হয়ে গেছে, ওই পচা গলা ড্রিমকে এখন বাংলাদেশে ইম্পোর্ট করতেছে এখানকার এলিট ইয়ারা, ইনফ্লুয়েন্সাররা, যে তুমি হার্ড ওয়ার্ক করলেই তুমি সব পাবা। অথচ এই জিনিসটা এত ভুয়া, এতটুকু ভুয়া। এবং এখানে না আমার কাছে একটা কথা বলতে খুব ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে কেউ যখন কিছু পায় তার চিন্তা করা উচিত যে কি ধরনের প্রিভিলেজ ক্যাপিটালস তার ছিল যার কারণে সে এগুলা পাচ্ছে। ইটস নট যে তোমার ব্রেইন আছে, তুমি খুব হার্ড ওয়ার্ক করতেছো তাই তুমি জিনিস পাচ্ছ। এই যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং, এটা খুবই খুবই অন্যদের জন্য এটা খুবই ডিরেগেটরি। কারণ একটা মানুষ হতে পারে যার কোনো নেটওয়ার্কিং নাই, যার কোনো ধরনের ক্যাপিটালস নাই, না ফাইন্যান্সিয়াল, না সোশ্যাল, না কালচারাল, না কিছু, সে যতই হার্ড ওয়ার্ক করো তার পক্ষে তোমার লেভেলের কাছাকাছি আস্তে আস্তেই তো জীবন চলে যাবে। ইয়েস, ট্রু, ভেরি ট্রু। তুই যদি স্ট্যাটিস্টিক্যালি দেখিস যে ওরকম শুধু হার্ডওয়ার্ক করে কোনো ক্যাপিটাল ছাড়া কয়টা, হ্যাঁ আসতে কি পারে না, আসে এক পারে, আধটা, কিন্তু কিছু তো স্ট্যাটিস্টিক্যালি আসতে দিবে, শোন কিছু হ্যাঁ কিছু। আসতে দিবে এই সিস্টেম, যাতে করে সিস্টেম অন্যদেরকে দেখাইতে টোকেনিজম, পারে যে ওই দেখো ও আসছে, টোকেনিজম, তুমিও পারবা। হ্যাঁ হ্যাঁ চেষ্টা করতে হ্যাঁ থাকো, হ্যাঁ, তুমিও পারবা। সেটাই সেটাই সেটাই।
সেটাই। আহ তোর ওই যে ওই কি থেকে? মুভিটা, ওই মুভিটা উইল স্মিথের ওই মুভিটা দ্য বিউটিফুল পার্সুট অফ হ্যাপিনেস। হ্যাপিনেস, ইয়েস দ্য বিউটিফুল মাইন্ড বলতেছি আমি, রাসেল ক্রো এর, হ্যাঁ। না, পার্সুট অফ হ্যাপিনেস, হ্যাঁ হ্যাঁ, ওই যে দৌড়ায় দৌড়ায় আলটিমেটলি ইয়ে হয়। মানে আচ্ছা, কোথা থেকে আসছিলাম? ও হেলথ কেয়ার থেকে। হুম মানে এই হুম হচ্ছে, মানে দিস ইজ হাউ লাইক ফ্রম দ্য সিস্টেম লেভেল পিপল ওয়ার ডিহিউম্যানাইজড, হ্যাঁ। এবং এই যে সাফারিং এবং ইনকামের যে এই গ্যাপটা, এবং মানুষ যে একদম হেল্পলেস ফিল করা, এই জিনিসগুলো, এটার সাথে এই ছেলেটার স্টোরিটা কিভাবে কানেক্টেড, এবং জেনজি কথাও যেটা বলি, এটা কানেক্টেড হুম কিভাবে যে তারা নিজেদের প্রিভিলেজের ব্যাপারে অ্যাওয়্যার, মানে নিজেদের প্রিভিলেজটাকে এনজয় করা বাদ দিয়ে তারা কমন পিপলের সাথে এক কাতারে মিলে গেছে, যেটা কিনা খুবই ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস জেনারেশনস। প্রিভিয়াস জেনারেশনস পুরো জিনিসটাকে এক্সপ্লয়েট করার জন্য ইউজ করছে, কিন্তু এখন তোর যে হুম আইভি লিগ গুলোতে তোর প্যালেস্টাইনের জন্য যে ধরনের সলিডারিটি ক্যাম্পিং হইলো, তারপরে তো তার আগে হচ্ছে গ্রেটা থুনবার্গের তোর এনভায়রনমেন্ট নিয়ে যে ধরনের, ক্লাইমেট জাস্টিস নিয়ে যে ধরনের মুভমেন্ট গুলো হলো, ওই জায়গাগুলো না আমার কাছে মনে হচ্ছে যে এই জেনারেশন গুলোকে রিগার্ডলেস অফ দেয়ার প্রিভিলেজ, ওয়েলথ, সবকিছু দিয়ে তাদেরকে কমন প্রবলেমের এগেনস্টে একাট্টা করে দিচ্ছে। এবং আমার ধারণা, মানে রেডিটে এই ধরনের ইয়েগুলো, গ্রুপগুলো খুব সরব, হ্যাঁ। তো আমার হাজবেন্ড এগুলো পড়ে টরে আমাকে বলে হুম, টলে, তো ওখানে যে ধরনের ডিসকাশন হয়, এটা ওদের জন্য একটা কমন কনসার্ন যে আমরা কি পরিমাণ আর্ন করি, আর হ্যাঁ। এখন হাউজিং প্রাইস কিরকম, আমরা তো ফ্যামিলি ফর্ম করতে পারবো না, হোয়াট ফিউচার ইজ লাইং অ্যাহেড অফ আস। সো তাদের হচ্ছে কালেকটিভ রাগ হচ্ছে আগের জেনারেশনের প্রতি, হ্যাঁ। শুধু যে আগের যে জেনারেশন না ধর দোস্ত, সিস্টেমের সাথেই, সিস্টেমের প্রতিও তাদের যে সিস্টেমটা রাখা। বিল্ড করছে কারা? এটা নতুন জেনারেশনের হাতে তো হুম, দিচ্ছেও না, প্রেসিডেন্ট আসতেছে কোথাকার কোন ইয়ে, রাইট? সো নতুন হ্যাঁ। গুলাকে তো দায়িত্বও দিচ্ছে না। তো এই এই যে যেটা হয় যে, মানে একটা অপারেশন মাথার উপর বসে থাকলে ছোট ছোট সমস্যাগুলো সব ইয়ে হয়ে যায়। তো ওরা না ফাইট করার চেষ্টা করতেছে এই ধরনের ইয়েগুলোর সাথে, অলিগার্কির সাথে, এই আর ধরনের ইনেকুয়ালিটি। আরেকটা জিনিস ধর, এই যে এই নতুন জেনারেশন প্রিভিলেজ সেকশন থেকে এসেও কেন মিশে যেতে পারতেছে, আমার কাছে এটার আরেকটা কারণ না, আমি আমার মেয়েদেরকে দিয়ে দেখি দোস্ত। যেমন দেখ, যে আমার 9 বছরের যেটা ছোটটা, সে আমাকে, আমি এটা নিয়ে লিখছিলাম, সে আমাকে, আমি আসার পরে, আমি এখন বালারাত থেকে আসার পরে খাইতে বসে বলতেছে যে সে আমার সাথে যে টপিক নিয়ে ডিসকাস করতেছে, একটা 9 ইয়ার্স ওল্ড, আমি তার দিকে তাকাইছিলাম যে এআই পৃথিবী দখল করে নিবে, সে এটা আমাকে কনভিন্স করতে চেষ্টা করতেছে যে হ্যাঁ, এআই পৃথিবী দখল করে নিবে। তো আমি চাচ্ছিলাম না যে সে এত নেগেটিভলি ওয়ার্ল্ড ভিউটা গ্রো করুক, কিন্তু আমি যাই বলি সে আমাকে, না ইউটিউবে ওইটা বলছে ওইটা বলছে। তো এই যে দেখ এক্সপোজার, এই হুম এক্সপোজারটা কিন্তু আমাদের জেনারেশন পর্যন্তও ছিল না। হুম এটা হুম এখন হুম। ভেরি রিসেন্ট ফেনোমেনা, রাইট? হ্যাঁ। যত কিছু বলো, ওই যে আমি বললাম না, মানুষের ভিতরে অ্যাঞ্জেলো আছে, ডেমনও আছে, এখন মানুষের ভিতরে তো ভালোটা আছে। এই যে যারা, আর বিশেষ করে যারা ইয়াং, দে আর মোর ইনক্লাইন্ড টু, আমার কাছে মনে হয়, বিকজ তাদের ওই ডেমনিক সাইডটা তখনও অত বেশি ডেভেলপ করে না। আর মানুষ যেহেতু বর্ন, আল্লাহর ফিতরাত নিয়ে মানুষ বর্ন হয়, ইসলামিক্যালি যেটা আমরা বিশ্বাস করি, তো মানুষের মধ্যে শুরুর থেকে ভালোটার প্রেজেন্স থাকে বেশি, আস্তে আস্তে হুম খারাপটা জায়গা দখল করে, right? সো এই যে জেনারেশন, এরা তো ইয়াং জেনারেশন, তাদের মধ্যে অবভিয়াসলি দে আর মোর ইনক্লাইন টু গো ফর জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস। সো হুম। তখন তারা যখন এক্সপোজ হচ্ছে গ্লোবালি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, এবং সবকিছু দেখতেছে যে অন্যায়গুলো কিরকম হচ্ছে, ইনজাস্টিস গুলো কিরকম হচ্ছে। দেখ আমার মেয়েদেরকে তো আমি দেখতেছি, তারা যখন দেখে, আমি তো চুরি করে করে দেখি তারা স্ক্রিনে কি দেখে। একদিকে দেখতেছে এই ইনফ্লুয়েন্সারদের লাইফ, এবং ইনফ্লুয়েন্সাররা তাদেরকে প্রচন্ড ভাবে যে এইটা কিনো ওইটা কিনো, দোকানে গিয়ে কেনাকাটার দিয়েই একটা ভিডিও, বিশাল দোকানে সব কিনে ফেলতেছে। ঠিক পরের মুহূর্তে রিলে কি আসতেছে, দ্য নেক্সট মোমেন্টে রিলে কিন্তু আসতেছে একটা প্যালেস্টাইনি বাচ্চা খেতে পারতেছে না, পানি লিক করতেছে, ওখান থেকে পানি খাচ্ছে। অবভিয়াসলি দোস্ত, দে আর হিউম্যান, যারা এগুলো দেখতেছে, এই ইয়াং জেনারেশন, তারা কন্ট্রাস্টটা এমন ভাবে দেখতেছে, রিয়েল লাইফ টাইপের। আমরা এরকম কন্ট্রাস্ট কিন্তু দেখি নাই, আমাদেরকে কন্ট্রাস্টটা মেক করতে হয়েছে। এক জায়গায় আমাদেরকে পড়ছি, আরেক বাবুলের জায়গায় মধ্যে, দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ। কিন্তু ওদের জন্য এটা একদম একদম সিমুলটেনাসলি হচ্ছে সবকিছু। সো হুম অবভিয়াসলি ওরা ওদের তো বুদ্ধি আছে, আবেগ আছে, বিবেক আছে, সবকিছু আছে। হুম তখন তারা ডিস্টিংশনটা মেক করতে পারতেছে, এবং সেটা হচ্ছে না, দিস ইজ এ টোটালি এফ ওয়ার্ল্ড, হুম হুম আই নিড হুম টু ডু হুম সামথিং। ফ্রাস্ট্রেশন থেকেও তো আছে যে না, আই নিড টু ডু সামথিং। হুম হুম। ট্রু ট্রু। এই যে এই পুরোপুরি এক্সপোজারটা, যে গ্লোবালাইজেশনের এবং সব সমস্যা তাদের নিজেদের সমস্যা ভেবে ওন করা, হুম আগের জেনারেশনের সাথে ডিভাইডটাই সবচেয়ে বড় বোধহয় আমার মনে হয়। এছাড়া নিজেরা নিজেরা তাদের আইডিয়া গুলো শেয়ার করে ওভারঅল জাস্টিসের প্রতি যে একটা ইয়ে হওয়া,
হুম। নিজেদেরকে এক করা, আমার কাছে এটা মানে প্যালেস্টাইনের রেজিস্ট্যান্স দেখে আমার কাছে মানে দেয়ার ওয়াজ হোপ। আর এখন তো জুলাইয়ের দিকে তো আমি খুবই হোপফুল এনিওয়ে। হ্যাঁ বল। হ্যাঁ, দুইটা জিনিস বলি দেখ। কিছুদিন আগে আল জাজিরাতে একটা ডকুমেন্ট দেখাইছে, আমি ডকুমেন্টের নামটা একটু মনে করি দাঁড়া। এটা হচ্ছে উইটনেস ডেয়ার ফিউচার চিলড্রেন। কখনো সময় পাইলে তুই ওইটা অনলাইন থেকে নামাই দেখিস, আল জাজিরাতে উইটনেস ডেয়ার ফিউচার চিলড্রেন। এখানের মধ্যে যেটা দেখাইছে, ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা দেশের জেনজিরা যে রেজিস্ট্যান্স যুদ্ধটা করতেছে, এইটার সাথে এইটাকে পুরোটাকে বিভিন্ন জায়গার এক একজন জেনজি সাফারিংস রেজিস্ট্যান্স এগুলা দেখাইছে। আমি না দেখতে দেখতে আমার কাছে খুবই একটা জিনিস মনে হয়েছে যে দেখ, বাংলাদেশে যে হয়তো 15-16 বছরের যে ছেলে মেয়েটা রাস্তায় নামছে, যে মেয়েটা পুলিশ ভ্যানের সামনে দাঁড়াইছে এইভাবে যে আমার উপর দিয়ে পুলিশে গাড়ি চালায় দাও, তারপরেও নিতে দিবে না, এই মেয়েটা আমি কোয়াইট শিওর ও কোনো কনসাস রিডিং করে নাই পৃথিবীতে কোথায় কোথায় জেনজিরা রেজিস্ট্যান্স করতেছে। ওদের ওইটা আই ডোন্ট নো, এনিওয়ে ওদের এক্সপোজার আই ডোন্ট থিঙ্ক যে কনসাস এক্সপোজার হয়েছে এবং তার মধ্যে একটা কনসাসনেস বিল্ড করছে রেজিস্ট্যান্সের। কিন্তু দেখ, দে আর ডুইং দ্য সেম থিং ইন ডিফারেন্ট কান্ট্রিজ। তাইলে এটা আমার কাছে না খুবই খুবই আশার একটা জিনিস, এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে, ভুলে গেছি। সময়ও শেষ, হ্যাঁ অসুবিধা হ্যাঁ নাই, হ্যাঁ, এটা তবে বলতে হ্যাঁ বলতে ভুলে এটা গেলাম। ঠিক যে ইটস এ নিউ বিগিনিং। দুই নাম্বারটা নাকি খুব ইম্পর্টেন্ট কথা ছিল দোস্ত, ভুলে গেছি। হ্যাঁ, না কিন্তু এনিওয়ে, ওভারঅল আমার কাছে যেটা মনে হয় যে পুরো পৃথিবী, ও আচ্ছা, দুই নাম্বারটা মনে পড়ছে আমার, দেখ। আমি যখন বালারা থেকে আসতেছি মেলবোর্নে স্টেপ ওভার করলাম আমার সুপারভাইজারের সাথে লাঞ্চ করতে, প্রিন্সিপাল সুপারভাইজার। তো উনি না, আহ, আমি তো ওই যে তোকে আমি একটা স্ট্যাটাসে লিখছিলাম আমি গরুর রচনার মতো হয়ে গেছি, যেখানে যে খালি বাংলাদেশ টানি কথা, কথা যেটাই হোক দোস্ত, ধর্ম যেটাই হোক বাংলাদেশে গিয়ে ঠেকে যায়। তো ওনার সাথেও কথা বলতেছি, শেষের দিকে এসে আচ্ছা আবার বাংলাদেশ এখন কি হচ্ছে, এবং আমার সুপারভাইজার খুবই ইন্টারেস্টেড ইউনুস কি, ডক্টর ইউনুস কি করতেছে এটা জানতে, মানুষ তাকে কি মনে করতেছে এই সেই। তো ওটা নিয়ে কথা বলতে বলতে উনি না এক পর্যায়ে হঠাৎ করে একটু থেমে বলতেছে, ফারজানা এই যে, ও সাউথ কোরিয়াতেও তখন হচ্ছে, তো এই যে দেখো সাউথ কোরিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে হলো, আহ তোমার কি মনে হয় অস্ট্রেলিয়াতে কখনো হবে? আমি, আমাকে প্রশ্নটা রিয়েলি শক লাগছে আমার কাছে, কারণ কি জানোস, উনার মানুষের চেহারা, আমি মানুষের চেহারা রিড করতে খুব পছন্দ করি, এটা তো জানোস। উনার চেহারার মধ্যে এমন ছিল যে ইস হইলে ভালো হইতো, কিন্তু এটা তো হবে না। এই টাইপের একটা জিনিস ছিল, কারণ উনার এই যে দেখ হেলথ কেয়ার, উনার একটা হেলথ কন্ডিশন আছে যেটা নিয়ে ওনারা ইন্স্যুরেন্সের সাথে অনেক ইয়া করতেছে, সমস্যা হচ্ছে। তো দেখ, এবং তখন না আমার নিজেরই মনে হয়েছে যে না, অস্ট্রেলিয়াতে এখনো সিস্টেম যেভাবে সার্ভাইভ করতেছে, ওই যে মানুষের মধ্যে ইলিউশন হোপটা কিন্তু এখনো এখানে আছে। আমেরিকান ড্রিম আমেরিকাতে পৌঁছে গেছে, কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে কিন্তু এটা এখনো সার্ভাইভ করতেছে, যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান গেট থিংস। এবং এটা সিস্টেম বারবার দেখায়, আমি যে নিউজগুলো ফলো করি এখানকার নিউজগুলো। আরেকটা জিনিস হচ্ছে দেখ, এটাও জানাটা খুবই ইম্পর্টেন্ট আমাদের অডিয়েন্সদের জন্য, যদিও ভার্চুয়াল ওয়ার্ল্ড এখন আমরা ইনফরমেশনে এত বেশি এক্সপোজড হচ্ছে এবং সবাই সবকিছু জানি, আসলে কি আমরা সব জানি? তুই অস্ট্রেলিয়া থেকে গুগল করে দেখিস প্যালেস্টাইন শব্দটা, বাংলাদেশে গিয়ে গুগল করে দেখিস প্যালেস্টাইন শব্দটা, তোর গুগল রেজাল্টে আকাশ পাতাল ডিফারেন্স। যে কিওয়ার্ডস কিভাবে তারা, আমি জানি না তারা কিভাবে এগুলো মেনটেন করে দোস্ত। তুই আসলে যেমন আমাকে, আমি এলা এলা নামে একটা মেয়েকে নিয়ে একটা স্ট্যাটাস লিখছিলাম, ওখানের মধ্যে একজন আমাকে পার্সোনালি ইমেলও করছে, মেসেজ পাঠাইছে যে আপু, এলাকে বললেন সে কেচোর জন্য এত কষ্ট লাগে তার, সে প্যালেস্টাইনের মানুষের জন্য তার কষ্ট লাগে না। আমি না কিছু রিপ্লাই দেইনি, কারণ উনাদের তো কোনো আইডিয়া নাই এখানকার মানুষগুলো কি ধরনের ভার্চুয়াল জেলখানায় থাকে। প্যালেস্টাইনের সাফারিংস এর কথা জেনে তারপরেও যে এত লাখে লাখে মানুষ এখানে রাস্তায় নামছে, এটাই আমার কাছে মিরাকল লাগে, যে হাউ ডু দে নো। কারণ মিডিয়া এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং যেভাবে কন্ট্রোল করে, আমি তো দেখি, কারণ আমি যেহেতু বিভিন্ন দেশে দেশে যাই, আমি না এই জিনিসটা খুব আমার খেলার মতো লাগে, যে ওখানে গিয়ে কয়েকটা স্পেসিফিক কিওয়ার্ড আছে আমি দেখি এটা দিয়ে যে আচ্ছা এখানে রেজাল্ট কেমন আসছে, টোটালি ডিফারেন্ট। তুই জিওগ্রাফি চেঞ্জ কর, তোর গুগল রেজাল্ট টোটালি ডিফারেন্ট। হুম হুম। কি থেকে এই কথা বলছি ভুলে গেছি। ও আচ্ছা, কেন ওভারঅল কেন অস্ট্রেলিয়াতে রেজিস্ট্যান্স হবে না? হ্যাঁ, অস্ট্রেলিয়ার মতো দেশে কেন রেভলিউশন হয় না, এবং হওয়ার হুম। চান্স খুবই খুবই কম।
হুম। রেজিস্ট্যান্স আসবে গ্লোবাল গ্লোবাল সাউথ থেকেই দোস্ত। কারণ গ্লোবাল নর্থে পলিটিক্যাল সিস্টেম বল সবকিছু বল এখনো ইলিউশনটা যে ধরনের স্ট্রং, এবং যেভাবে এই পপুলেশনটাকে কন্ট্রোল করা হয়, প্লাস এখানে একটা প্রিভিলেজ হওয়ার বা তোর লাইফে কমফোর্ট পাওয়ার এক ধরনের একটা কেমন যেন একটা দুনিয়া, এটা যে মনে হচ্ছে যে না আমার তো আছে, চলতেছে। যেমন ধর তোর কোনো সেভিংস থাকবে না, তুই যে কথাটা বললি, বাট ইউ আর লিভিং এ গুড লাইফ। সো তুই তো রেভলিউশনে কেন যাবি, তুই কেন রিভল্ট করবি, আনলেস সেটাই তুই একটা বড় অসুখে পড়তেছস। সেটাই সেটাই, ট্রু 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 ট্রু। হুম। হুম। এনিওয়ে। না, ভাল লাগলো এই যে চিন্তাগুলো সব এলোমেলো হয়েছিল, কথাগুলো ভাল লাগলো। না ঠিক আছে, ওকে দোস্ত, ঠিক আছে, ভালো পরে থাক, কথা হ্যাঁ। হবে, হ্যাঁ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।